ডক্টর ইউনূস কট শিরোনাম দেখেই হয়তো কেউ ভাবছেন ভাইরাল হওয়ার জন্য এমন শিরোনাম দিয়ে কন্টেন্ট করেছে। না না, মোটেই তা না। ডক্টর ইউনূস কটও খাননি। তাহলে রহস্যটা কি? হ্যাঁ বন্ধুরা, একটু ধৈর্য ধরে শুনুন, তাহলেই এই তালগোল পাকানো বিষয়টির জটলা খুলে যাবে খুব সহজেই, এবং আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে কিভাবে ডক্টর ইউনূস কট খেতে যাচ্ছেন। আর এর জন্য চলুন আমরা একটু পিছনের ইতিহাস ঘেঁটে আসি। কথা বললেই গ্রেফতার, প্রতিবাদ করলেই গুম, আর রাজপথে নামলেই গুলি। এই ছিল মিশরের 30 বছরের স্বৈর শাসন। এই শাসনের নেতা ছিলেন হোসনি মোবারক। দীর্ঘদিন ধরে তিনি মিশরের রাজনীতিকে নিয়ন্ত্রণ করেছেন ভয়, দমন পীড়ন আর নিষ্ঠুরতার মাধ্যমে। 2011 সালে বাংলাদেশের মতোই গণ অভ্যুত্থান ঘটে, পতন হয় মোবারকের। মিশর তখন প্রথমবারের মতো স্বাদ পেল গণতন্ত্রের। নির্বাচিত হলেন মোহাম্মদ মুরসি। কিন্তু গণতন্ত্রের সেই স্বাদ যেন বেশি দিনের জন্য নয়। দেশ জুড়ে শুরু হলো দাবি আর পাল্টা দাবির। এই সংবিধান চাই, এটা চাই, ওটা চাই, বামপন্থী নিপাত যাক, ডানপন্থী নিপাত যাক, আরো কত কি। পরিণতিতে মুরসির বিরুদ্ধে প্রতিবাদে নামলো একাংশ বামপন্থীরাই। সেই দাবিতে যোগ দিল প্রতিবেশী ইসরায়েল, সৌদি আরব ও মুরসি বিরোধী অভ্যন্তরীণ শক্তিগুলো। এরপর কি হলো? আন্দোলনের আর কোনো নামগন্ধও নেই, প্রতিবাদের সাহসও নেই। মুরসি সমর্থকদের হত্যার পর সেই মুরসি বিরোধী বামপন্থীদেরও রেহাই দেয়নি সেই সিসি সরকার। পুরনো স্বৈরাচার মোবারককে জেল থেকে মুক্তি দিয়ে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করালেন। আর যারা স্বপ্ন দেখেছিল গণতন্ত্রের, তাদের কিছুকে ঝুলালেন ফাঁসির মঞ্চে, আর বাকিদের ভরে ফেললেন জেলখানায়। অবশিষ্টরা পালিয়ে চলে গেলেন প্রবাসে। বাংলাদেশে এই মুহূর্তে যা চলছে, এজন্য মিশরের ইতিহাসেরই এক প্রতিচ্ছবি। বিগত 16 বছর ধরে শেখ হাসিনার শাসনের অনেকটা হোসনি মোবারকের মতোই কঠোর ও নিয়ন্ত্রণমূলক হয়ে উঠেছিল। জামাত তো রেহাই পায়নি, অন্যান্য ডানপন্থী, বিএনপি, এমনকি বামপন্থীরাও রেহাই পায়নি। গ্রেফতার, গুম, হত্যা, মামলা এসব যেন হয়ে উঠেছিল তখন নিত্যদিনের সঙ্গী। 16 বছরের স্বৈর শাসনে এদেশের ছাত্র জনতা অতিষ্ঠ হয়ে মাঠে নেমে এলো। হলো গণ অভ্যুত্থান। ডক্টর ইউনূসকে বসানো হলো অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা করে। যেমন মিশরে এসেছিলেন মোহাম্মদ মুরসি। দেশ পেল এক নতুন গণতান্ত্রিক স্বাদ। কিন্তু তারপর কি? গণতন্ত্র পেলেই তো সবাই চায় এই আইন বদলাও, এইটা করো, ওইটা করো, সংবিধান বদলাও, নির্বাচন দাও, দাবি পূরণ করো। এক পর্যায়ে পতিতারাও তাদের খদ্দেরের বকেয়া হিসাব বুঝে নেওয়ার জন্য মাঠে নেমে এলো। বিএনপি, জাতীয় পার্টির চাপ, আওয়ামী লীগের হুমকি ধামকি, সব মিলিয়ে অস্থিরতা যেন চরমে পৌঁছাচ্ছে। ভারতের মতো প্রতিবেশী দেশ নানা ইস্যুতে সরকারকে চাপে ফেলতে শুরু করে, জনগণকে উত্তেজিত করে তুলছে নারী সংস্কার ও করিডোর ইস্যুতে। ফলশ্রুতিতে হুট করে একদিন শুনবেন ডক্টর ইউনূস আর ক্ষমতায় নেই। হয়তো অভ্যন্তরীণ ষড়যন্ত্রে কিংবা আন্তর্জাতিক প্রভাবে ক্ষমতা হারালেন। তারপর কি? আসবে নতুন কেউ, বাংলাদেশি সিসি, আরো ভয়ঙ্কর আর কঠোর স্বৈরাচারী রূপে। তখন কি ঘটতে পারে সামনে? 2024 সালের আন্দোলনকারীরা হবে তখন নতুন সরকারের প্রথম শিকার। গ্রেফতার, গুম, খুন আরো বেড়ে যাবে। যারা সরকারের কাছে ন্যায্য অধিকার চাইবে, তারাও ঠ্যাঙ্গানির শিকার হবে। কেউ সরকারের বিরুদ্ধে কথা বললেই জেল, জুলুম, দেশ ছাড়া, নিপীড়নের শিকার হবে। তবে গত 16 বছরের মতো নয়, তার চেয়েও ভয়ঙ্কর রূপে। এই জাতি বারবার একই ভুল করছে, ক্ষমতার লোভে, গোষ্ঠীগত স্বার্থে। গণতন্ত্রের সুযোগ পেলেই বিভাজনে নেমে পড়ে। একসাথে পথ চলার মতো রাজনৈতিক প্রজ্ঞা ও পরিণতি বোধ যেন হারিয়ে ফেলেছে। শেষ কথা, গভীর অন্ধকার ভবিষ্যতের দিকে বাংলাদেশ। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি দেখে মনে হচ্ছে সুখ আর স্থিতি আমাদের কপালে নেই। আমরা হয়তো হাঁটছি সেই একই পথে, যে পথে মিশর হেঁটেছিল। আর যদি সেই পথেই হাঁটি, তবে ভবিষ্যৎ শুধু আরো অন্ধকার, আরো অন্ধকার, আরো অন্ধকার, ভয়ঙ্কর অন্ধকার, যে অন্ধকার আর কখনোই ঘুচানো সম্ভব নয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি আমি, মতিন তালুকদার।